হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কুনুবার ব্লগস। আজকে আবারও চলে এসেছি নতুন একটা গল্প নিয়ে। এত গরম যে কুলারের হাওয়া ছাড়া থাকাই যাচ্ছে না। আর আজকে এত গরমের কারণ হচ্ছে ঘরটা পুরো পরিষ্কার করেছি, কারণ আজকে হচ্ছে শ্রাবণ মাসের প্রথম সোমবার। হ্যাঁ, অনেকেই বলবে এটা শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার, আমি জানি না, আমার নিয়মে এটাই প্রথম সোমবার। তো শ্রাবণ মাসের সোমবার পালন করার জন্য আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি বাজার করতে। আকাশে কিন্তু বিশাল রোদ। আর প্রথমেই চলে এসেছি ফুলের দোকানে। একটা মালা বলছি কিনা 40 টাকা। কি আর করা যাবে, সোমবার যদি বাবাকে আকন্দর মালাই না দিলাম তাহলে খাক সোমবার পালন করলাম। যাই হোক, আমি অনেক ফুল টোল নিয়ে চলে এসেছিলাম মুদিখানার দোকানে। সরি, এটা মুদিখানার দোকানও, এটা হচ্ছে দশকর্মার দোকান। তো এখানে এসে আমি ঘি মধুর নিয়ে নিলাম, সেগুলো তো মাখানোর দরকার বাবাকে। তারপরে চলে এসেছি সন্দেশ নিতে। আর এখানে কিন্তু বাঘ জল ঢেলে যাচ্ছিল। উফ, এত ভুল বকছি না, জল ঢেলে বাঘ নিয়ে যাচ্ছে হবে। যাই হোক, আমার ভুল চোখ একটু মাফ করে দিও। আমি বাড়ি চলে এসেছি একটা বড় বালতি নিয়ে। বালতিটা খুব প্রয়োজন, ঢাকনা দেওয়া বালতি ছাড়া না ওই ময়দা টয়দাগুলো রাখতে অসুবিধা হচ্ছিল। আর আসার সময় আরও অনেক কিছু কেনাকাটা করছি, যেমন দুধ, আম। শুধু কি শশা দিলে হয়? আম দেবো না বাবাকে? তারপরে এই রান্নার জন্য একটু গোটা গরম মশলা নিলাম, আর একটা চাকু নিয়েছি। চাকু না মাত্র 10 টাকা। ঠাকুরের ফল কাটার জন্য তো আলাদা একটা চাকু লাগবে না, মনে করে নিয়ে এসেছিলাম, নাহলে আবার দোকান যেতে হতো। বকবক করতে করতে আমি শাঁখা সিঁদুর পলা পরে একদম রেডি। উফ, আবার ভুল বকছি, শাঁখা পলা তো আমি আগেই পরেছিলাম। যাই হোক, আমি সিঁদুর পরে সুন্দর নতুন শাড়ি পরে রেডি হয়ে গেছি। আর এই যে শাড়ির স্টিকার, জানো তো ছোটোবেলায় মার যত শাড়ির স্টিকার ছিল পুরো দরজা ভর্তি করে দিতাম, যেখানে পারতাম দরজা জানালায় মেরে দিতাম। এখন আর সেগুলো হয় না, সেসব দিন কোথায় হারিয়ে গেছে। আমি বসে পড়েছি গোছগাছ করতে পুজোর। যাই হোক, পুজোতে শাড়ি ছাড়া কিন্তু অসম্পূর্ণ, তাই আমি সবসময় সব পুজোতেই শাড়ি পরি। আর শাড়ি পরতে আমার বেশ ভালো লাগে। আর এই শশা দুটো তো জানি অনলাইন থেকে অর্ডার করেছি। এই যে একটা শশা এসছে, খুব খারাপ। আর একটা শশা দেখি, এটা একটু ভালো আছে, আর এটা কিন্তু অনেকটাই খারাপ, অর্ধেকটা বাদ যাবে। কি আর বলবো, দেখে কিনছি না বলে যাতা দিয়ে দেবে। অফারে দিচ্ছিল বলে নিয়েছি, আর কোনোদিন কিন্তু অর্ডার দেবো না। তোমরাও কিন্তু অর্ডার দিও না, জানো তো, এরকম ঠকিয়ে নেয়। বরমশাই কী করছে তোমাদের দেখাই। এই দেখো, এই সিঁড়িটা বেয়ে আমাকে ছাদে যেতে হয়, বুঝতে পারছো? ছাদেতে কিন্তু আমাদের স্নান করার ঘর, বাথরুম সব কিছু রয়েছে। আর জামা কাপড় মেলতে গেলে ছাদে যেতে হয়, আবার সেগুলো নামানোর জন্যও যেতে হয়। মানে আমাকে দিনে প্রায় 20 বার তো ছাদে যেতেই হয়। আমি ইচ্ছা করেই যাই, আমার ভালো লাগে। আর এখানে বরমশাই ঠাকুরের থালা বাসন মাজছে। আমি কিন্তু মাজতে বলিনি, বাবু নিজেই মাজতে এসছে, বলছে তোকে আর কষ্ট করে ছাদে যেতে হবে না। কিন্তু আমি তো আসবই। আর না জানিয়ে এসছি, আচমকা বাবু ভয় পেয়ে গেছে। দুদিন আগেই না একটা দিদি এখানে ভূতের গল্প শোনাচ্ছিল, তাই একটু বেশি ভয় পেয়ে গেছে। আমি বললাম, কেউ যদি আসে ঠাকুরের ঘুঁটি ছুঁড়ে মারবি, তাহলে সে এমনি পালিয়ে যাবে। হ্যাঁ, ভগবান যেমন আছে ভূতও তেমন আছে। এবার এটা বিশ্বাস করা যে যার ব্যক্তিগত ব্যাপার, আমি তো বিশ্বাস করি, তবে নিজেকে সবসময় স্ট্রং থাকতে হবে, তাই না? সপ্তাহে একদিন করে ঠাকুর ঘরটা পরিষ্কার করা হয়, সবসময় সময় হয় না। আর আজকে যেহেতু বাবার বার, তাই আজকে আবার নতুন করে পরিষ্কার করা হচ্ছে। এই কাপড়গুলো নতুন করে পাতা হচ্ছে, ধোয়া কাপড় সব। তারপর ঠাকুরগুলো নিচে বসিয়ে রেখেছে, যেটাতে বসিয়ে রেখেছে সেটা তো ধোয়াই, জানোই তোমরা। এবার এখানে ঠাকুরগুলো এক এক করে তুলে দিচ্ছে। আর ঠাকুরগুলো একটু ধুয়েও পরিষ্কার করেও তুলে দিয়েছে, কারণ ঘরে না প্রচুর ধুলো হয়। কীভাবে ধুলো হয় আমি জানি না। বর্মশাইয়ের মতো কাজ করছি, আর আমি আমার কাজে লেগে পড়েছি। আমগুলো প্রথমেই কেটে নিচ্ছি, আমগুলো মগের জলে ধুয়ে নিচ্ছি। মগের জলটা আমি ছাদ থেকে নিয়েছিলাম। হ্যাঁ, আর এখানে হচ্ছে আমগুলো কেটে রাখবো, সেই বড় একটা এগাবি কিনবো, সেটাই ভুলে গেছিলাম। কী আর করা যাবে, ছোটো থালাতেই দিতে হবে ম্যানেজ করে। আর এই যে শশাটা, ভালো শশাটাই ঠাকুরকে দেবো, খারাপটা কেন দেবো? ভগবানের জন্য আনা যেহেতু, ভালোটাই তো দিতে হবে, তাই না? আর এভাবে কেটে কেটে রাখতে হচ্ছিল। আর থালাতেও জায়গা হচ্ছে না, আর কেটেও রাখবো কোথাও সেটাও নেই। অ্যাকচুয়ালি নতুন সংসারে একটু এরকম হয়, ভগবান ম্যানেজ করে নেবে, কি বলো, তাই না? সত্যি বলতে বিয়ের আগে না আমি কোনোদিন এইভাবে সোমবার পালন করিনি। হ্যাঁ, একবার করেছিলাম আগের বছর, যতদূর মনে আছে, তাও লাস্ট সোমবার, কিন্তু সেভাবে আমি পালন করতে পারিনি। তবে এইবার আমি পুরো পারফেক্টভাবে পালন করছি। সকাল থেকে দুজনেই উপোস হয়ে আছি। এখন প্রায় অনেক বেলা হয়ে গেছে আমাদের গোছাতে। আমরা যখন কাজ করি কখন যে কি করি, অ্যাকচুয়ালি আমরা দুজনে একটু লেটও, তবু আমি যথেষ্ট টাইমের মধ্যেই করার চেষ্টা করি। তারপর আমি এখানে ফলগুলো আস্তে আস্তে চাকু দিয়ে ছাড়িয়ে দিচ্ছিলাম। চাকুটা যাই বলো 10 টাকা দাম হলেও যথেষ্ট ধার আছে। রজনীর মালাটা এত বড় ছিল, দুটো ভাগ করে নিতে বলেছি। আমি আর আলাদা করে জবার মালা নিইনি, কারণ বৃহস্পতিবার আবার জবার মালা নেব। রজনীর মালাটা বড় ছিল বলে 1 টাকায় দুটো করে নিয়েছি। আর শশাগুলো এভাবে হাত দিয়ে কেটে নিচ্ছি। যখন একটু ঠিকঠাকভাবে দাঁড়িয়ে যাবো, প্রথম কাজ আমার একটা ভালো ঘর নেওয়া। তারপর আমি আলাদা করে একটা সিংহাসন কিনবো ঠাকুরের, সেখানে ঠাকুরের যত একাবি, তারপরে তোমার
বটি কাটার জন্য ফল টল সেগুলো কিনবো, টুকটুক করে হবে, এত তাড়াতাড়ি তো সব কিছু হবে না। তবে তোমরা আশীর্বাদ করে একটু পাশে থাকো, ভগবান তো আশীর্বাদ করছি, তোমাদের আশীর্বাদটা অনেক দরকার। এবার আমি ঠাকুরের থালাগুলো সাজিয়ে নিয়ে বসে পড়েছি পুজোর জন্য। প্রথমে ঠাকুরকে মাখিয়ে দেবো ঘি মধুর কৌটোগুলো খুলে তো নিয়েছি, কিন্তু যেই ঘিটা ঢালতে যাব দেখছি জমে গেছে। বর্মশাই বলল প্রদীপটা জেলে ওর ওপরে দিলে মানে শিশিটা ধরলে গলে যাবে। সেই কথা মতো কাজ, প্রদীপটা জেলে নিলাম, তারপর শিশিটা দিচ্ছি, আমার দ্বারাই হলো না। আমি কতক্ষণ ধরে রয়েছি, শিশি গরম হয়ে যাচ্ছে অথচ ঘি গললো না। তারপর বর্মশাই আবার গলিয়ে দিল, তারপর আমি ঘিটা হাতে ঢেলে তারপর আস্তে আস্তে সুন্দর করে বাবার মাথায় মাখিয়ে দিলাম। এদিক ওদিক করে পুরোটা মাখাতে হবে, তাই না? পুরোটা না মাখালে কি হয় মাখানো বলো তো? তাই আমি পুরো সুন্দর করে বাবাকে ঘি মাখালাম। তারপরে মধু শিশিটা নিয়ে দেখছি মধুটা পুরো জল। তারপর কিভাবে আর দেবো, মধুটা একটু গাঢ় গাঢ় হয়, হাতে লেগে থাকবে, তারপর তো মাখাতে ভালো লাগবে। দেখছি পুরো জল দিচ্ছি, পুরো গলে পড়ে যায়। ঘি মধু দেওয়ার পর তো দিতে হয় দুধ, সেই নিয়ম মতোই দুধ দিচ্ছি। দুধটা কিন্তু মাদার ডেয়ারি দুধ, গরুর দুধ তো পাইনি, বাড়িতে থাকলে হয়তো গরুর দুধ দিতাম। যাই হোক, এখানে দুধটা দেওয়ার পরে দেখছি ডাবটা আমার কাটা হয়নি, তাই 10 টাকার চাকু দিয়ে গুঁতে ডাবটা কাটলাম। ডাবটা কিন্তু বাইরে কিনতে গেলে 80 টাকা পড়ে যেত, অফারে আমি 30 টাকায় পেয়েছি। প্রথমে তো ভেবেছিলাম যে আমি ডাবটা কিনতেই পারবো না, তারপর দেখছি হঠাৎ করে অফার দিয়েছে। সত্যি এটা ভগবানের কৃপা ছাড়া আর কিছু নয়। আমার পরেই বর্মশাইকে বসিয়ে দিলাম পুজো দেওয়ার জন্য। বর্মশাই প্রথমে ঘি মাখিয়ে দিল ভগবানকে। ওনার তো যেন এত বড় বড় হাত, এইটুখানি ঠাকুরের মূর্তি, তবুও যেটুখানে দিয়েছে মন ভরে ভক্তি ভরে দিয়েছে, এটাই অনেক। উনি দেখছো মধুটা পুরো ঢেলে দিচ্ছে, পুরো গলে পড়ে যাচ্ছে সাইড দিয়ে, গায়ে আর লাগছে না, তবুও যা হোক করে মাখিয়ে দিয়েছে মন ভরে ভক্তি ভরে। তবে আমরা দুজনার পাল্লায় পড়ে না এই সোমবারটা মানছি। যাই হোক, দুজনার ভালোবাসার জন্য, আর ভগবানও হয়তো চেয়েছিল আমরা দুজনে মিলে ভগবানকে এভাবে পুজো করি, তাই না? আর মনে প্রাণে বিশ্বাস করি ভগবানের বিরুদ্ধে একটা পাতাও নড়ে না, তাই তো আমাদের সম্পর্কটা এত দূর এগিয়ে এসছে। আর বর্মশাইকে বললাম তুমি মালাটা পরিয়ে দাও, তুমি বেশি ভগবানকে ভালোবাসো, সত্যিও বেশি ভগবানকে ভালোবাসি। আমি যত না ঠাকুরকে প্রার্থনা করি, আমার থেকে বেশি যখন কাজে যায়, তখন কাজ থেকে আসে, আগে দেখে ঠাকুরকে। সত্যি ওর মতো ভক্তি নিয়ে পুজো করলে ভগবান নিজেই বলবে যা জিলে আপনার জিন্দেগি। যাই হোক, বর্মশাই এত সাজাতে পারে না, তাই আমাকে পাঠিয়ে দিল ঠাকুরকে সাজানোর জন্য। আমি সুন্দর করে সাজিয়ে দিলাম, ঠাকুরকে খেতে দিলাম, আর মোমবাতিটা জ্বেলে দিচ্ছিলাম। বর্মশাইকে বললাম তুমি জ্বেলে দাও। বর্মশাই বললো না তুমি জ্বালো না, তুমি জ্বালার আমি জ্বালা তো একই। তবে মোমবাতি না জ্বালালে বাবার পুজোটা সম্পূর্ণই হতো না। তারপর আর কি ঠাকুরকে প্রণাম করে নিলাম, মন ভরে ডেকে নিলাম, আশীর্বাদ চেয়ে নিলাম। তোমরাও আশীর্বাদ দিও, আর কমেন্টে জানিও আমার ঠাকুর ঘরটা সুন্দর করে সাজানো হয়েছে কিনা, সুন্দর লাগছে কিনা। যদিও একটা ঘরের মধ্যে সব কিছু, যত তাড়াতাড়ি তোমরা আশীর্বাদ করবে তত তাড়াতাড়ি আলাদা করে সুন্দর করে কিছু করতে পারবো, তাই না? কমেন্ট কিন্তু আমার চাই। এখানে আমার পুজো দেওয়া কমপ্লিট, এবার খাওয়া দাওয়া তো করতে হবে, অনেক বেলা হয়ে গেছে। সকাল থেকে উপোস ছিলাম, নিরামিষ কিছু খাবো, তাই জন্য নিয়ে নিয়েছি পনির। হ্যাঁ, ডাব আর শসার সাথে অর্ডার দিয়েছিলাম পনির আর আলু, বাড়িতে আলু শেষ। পনিরটা ছিল অনেক কম দাম, আর এই আমটা পরে খাবো, কখন খাবো জানি না, এত বড় আম ঠাকুরকে তো পুরোটা দিতে পারিনি, হাফ রাখা রইলো, যখন সময় হবে খেয়ে নেবো। আর এই আটার প্যাকেটটা তো জানো ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম, কিছুটা আমি রুটি করেছিলাম, বেশ ভালোই, খারাপ না। তো আজকে হবে আটার লুচি, আর সেটা করবে বর্মশাই। হ্যাঁ, ছোটোবেলায় জানো তো আটার লুচি খেতাম, ঠাকুমা করতো, সেই কোন ছোটোবেলায় ঠাকুমার হাতে আটার লুচি খেয়েছিলাম, শুধু কিন্তু আঠা। বর্মশাই কোনোদিন খাইনি, আমাকে বলছিল ভালো হবে, আমি বললাম হ্যাঁ ভালো হবে, মিষ্টি মিষ্টি। আর আমাদের ময়দা ছিল অল্প, আর বাকি যে ময়দা কিনতে যাব দোকান বন্ধ হয়ে গেছিলো, তাই জন্য আটা দিয়ে লুচি করতে হলো। তবে খারাপ হবে না আশা করি। বর্মশাই আবার সাথে দুধ দিয়ে মিশিয়েছে। সব দায়িত্ব বর্মশাইকে দিয়েছি, মানে আমি কোনো কাজ করব না তা তো নয়। আমি বললাম তুই যখন আটাটা মাখছিস আমি আনাজগুলো কেটে দিই, বলে ঝটঝট করে কেটে দিলাম। আমার হাতে তো কাজ স্যাট হয়ে যায়, খুব স্পিডে করি, আমি জানি না কেন স্পিডটা আমার মধ্যে চলে আসে। পনিরগুলো কাটছে দেখো, দেখতে কিন্তু দারুণ লাগছে, খেতেও কিন্তু খুব টেস্টি হয়। হ্যাঁ, বর্মশাই এখানে কনফিউজ ছিল যে আগে পনিরের তরকারি করবে না আগে লুচি। আমি বললাম আগে লুচিটাই কর, তাহলে তেলটা ঢেলে নিয়ে ওতে আবার তরকারি করা যাবে, নাহলে তরকারি করলে আবার কড়া ধরতে হবে, ঝামেলা। এই ট্রিকগুলো কাজে লাগালে কিন্তু রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায়। এখন ছোটোখাটো টিপস আমার থেকে নিয়ে তোমরা কিন্তু ব্যবহার করে দিবে, তোমাদের কাজগুলো তাড়াতাড়ি হয়ে যাবে। কারণ বর্মশাই একাই লুচিগুলো বেললো,
একা একা সব বেলেনি, আমিও বেলে দিয়েছি, ঠিক আছে। প্রথমে 2-4টো বেল ছিল, তারপর ওর কষ্ট দেখে আমি আবার সব বেলে দিলাম। তবে সব কটা লুচি কিন্তু ও একাই ভেজেছে। লুচিগুলো কি সুন্দর ফুলছে না? তবে ভাজার কাছেও টেকনিক আছে, এত সুন্দর ফুলেছে আমার তো দেখে লোভ লেগে যাচ্ছে, সত্যি কখন খাবো আর অপেক্ষা করতে পারছি না। হ্যাঁ, তবে মোটামুটি সব লুচি ভালোই ফুলেছিল, 2-1টা ফোলেনি, তবে ওটা আমার বেলার ফল, বুঝলে তো। ওই 2-1 জায়গা মোটা ছিল সেই জন্য ফোলেনি। আর ওই লাস্ট লুচি বাকি আছে। আর এখানে 1 গামলি 1 ডেশকি লুচি হয়েছে, অনেক লুচি কিন্তু, কচু অনেক, ফোলা বলে অনেক লাগছে। গুনে গুনে 21টা মতো লুচি হয়েছিল, বুঝলে। আর এখানে বরমশাইয়ের কাছে চলে এসেছিলাম, বরমশাই লাস্ট লুচি ভাজছে। আমি বলছি আর ভালো লাগছে না, একটা লুচি দিয়ে খাই। সেখান থেকে হাফ ছিঁড়ে আমাকে দিল। খেতে কিন্তু খারাপ নয়, দারুণ টেস্ট হয়েছে, মিষ্টি মিষ্টি। আমি ওকে বলেছিলাম কেমন হয়েছে, ও আরেকটু নিয়ে আমার গালে দিয়ে দিল। তবে সত্যি বলতে দারুণ হয়েছিল লুচিটা, কি সুন্দর একটা মিষ্টি মিষ্টি আলাদাই লাগছিল। তবে লুচি হওয়ার পর এখানে পনিরগুলো ভেজে নিচ্ছি, কারণ পনিরের তরকারি তো করতে হবে। অনেক বেলা হয়েছে, 2টো লুচি আমরা শুধুই খেয়ে নিয়েছি। সব কটা কি ক্যামেরার সামনে দেখাবো নাকি? লুকিয়েও খেতে হয় কিছু কিছু। এই লুকিয়ে বলতে ভালো কথা মনে পড়লো, লুকিয়ে প্রেম করার মজাও কিন্তু আলাদা, লুকিয়ে কিছু করার মজাই কিন্তু আলাদা। তোমরা যাই বলো আর তাই বলো, তোমরা লুকিয়ে কি করেছো আমাকে কমেন্ট করো। হ্যাঁ, কমেন্ট তো সবাই পড়তে আসবে না, টুকটাক অনেকেই কমেন্ট করছে, আমার কিন্তু খুব ভালো লাগে কমেন্ট পড়তে। তোমরা কিন্তু অবশ্যই একটা করে কমেন্ট করো। আর এখানে আমি জল ভরে নিচ্ছিলাম, খাওয়ার সময় তো জল লাগবে, সব কটা জলই শেষ, এত গরম পড়েছে। জল ভরতে ভরতে কিন্তু গান করছিলাম, কারণ সেই দাদাটা আবার গান চালিয়েছে। আর গান শুনতে শুনতে তো কাজ করার মজাই আলাদা। তারপর শশাটাও ছাড়িয়ে নিলাম, খাওয়ার সময় শশাটাও খেয়ে নেবো, কারণ শশাটা অর্ধেকটা পচা ছিল আর শশাটা শুকিয়েও যাবে, পয়সা দিয়ে কিনে নষ্ট করে লাভ নেই, খেলে বরং হজমই হবে। দেখি বরমশাই কি তরকারি করেছে। সেন্ট তো ভালো উঠেছে, এবার কাছে গিয়ে দেখা যাক তরকারিটা কেমন করেছে। ও বাবা, এখনো বাবু পনির দেয়নি, পনির ছাড়া এত সুন্দর সেন্ট উঠেছে, কিন্তু দেখতে অতটা ভালো হয়নি, খেয়ে বলবো কেমন হয়েছে। সেই সাদা আলুর তরকারি মনে হচ্ছে, দেখাই যাক কেমন হয়। কাজের ফাঁকে মেলা থেকে এই চুড়িগুলো কিনেছিলাম ওর জন্য, আর শ্রাবণ মাসে নাকি সবুজ চুড়ি পরতে হয়, ওকে দিয়ে দেখি ওর রিয়াকশানটা কেমন। বাবা, সবুজ চুড়ি কখন নিয়ে এসছে আমি জানি না, তবে আমি এত খুশি, মন থেকে বলছি এত খুশি যে বলে বোঝাতে পারবো না। আমি ভাবতেই পারিনি কোনোদিন আমার জন্য সবুজ চুড়ি নিয়ে আসবে। সবাই ফেসবুকে হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দিচ্ছে, আমি শুধু দেখছিলাম। আমি বললাম আমার আর সবুজ চুড়ি পরা হবে না, কিন্তু বাবু ঠিক আমার জন্য সবুজ চুড়ি এনেছে। সত্যি আমি অনেক খুশি, এত খুশি যে আমি আগে পরে নিয়েছি। আবার দেখছিলাম একটা আলাদাও চুড়ি এনেছে, আমি অত জিজ্ঞাসা করিনি, আমি তো ভেবেছি একসাথেই বলে সবকটা পরে নিয়েছি প্রথম। আমার মুখটা দেখতে পাচ্ছ নিশ্চয়ই, মুখ দেখে তো অবশ্যই বোঝা যাচ্ছে যে আমি কত খুশি। আমি অনেক জিজ্ঞাসা করছিলাম যে কত দাম নিয়েছি, কোথা থেকে নিয়ে এসেছিস, সেসব জিজ্ঞাসা করছিলাম। আমার সবুজ চুড়িটা দেখতে পরার পরে আমি কত খুশি, কত আনন্দ। আর এই যে এক্সট্রা চুড়ি বললাম, এটা এক্সট্রা করে নিয়ে এসেছি, একদিকে সবুজ কালার একদিকে লাল কালার, বেশ সুন্দর লাগছে না? আমার তো বেশ ভালো লেগেছে, তোমাদের কেমন লেগেছে? দেখলে তো সামান্য জিনিসে কতটাই খুশি। এটা কিন্তু দেওয়ার কথা ছিল আমার অনেক আগে, জল ঢালার আগে, কিন্তু আমি কাজের চাপে ভুলেই গেছিলাম। আর এই দেখো আমার পনিরের তরকারি কেমন হয়েছে, দেখতে কিন্তু দারুণ লাগছে না? বর্মশাইয়ের কথাটা শুনলে এবার তো খেতে হবে নাকি? অনেক বেলা হয়ে গেছে বকবক করতে করতে, 3টে প্রায় বাজে। আমাদের এত বেলা কেন হয়ে যায় আমি জানি না, হয়তো এত বকি বলেই বেলা হয়ে যায়। এই বেলা করে খেয়েই না আমি রোগা হয়ে যাচ্ছি না মোটা হয়ে যাচ্ছি কিছু বুঝতে পারছি না। আর লুচিগুলো দেখো কি সুন্দর ফুলে ছিল আর চিমচে গেছে, কেন গো এরকম? ফোলা লুচিটা চিমসে যায়, ভালো লাগে না। তবে পনিরের সাইজগুলো দেখেছো, সেই সাইজ সেই। তো আমি শুনেছি পনির সেই কষা করলে নাকি ভালো লাগে। এই ঝোল পনির ভালো লাগবে কি জানি না, দেখে তো ভালো মনে হচ্ছে। আর বর্মশাইয়ের হাতের রান্না তো জাদু আছে, যেভাবেই রান্না করুক বাবুর ভালো হয়। তো সেইখানে খুব জোর খিদে পেয়ে গেছিলো, বর্মশাই নিজে নিয়ে খাওয়া শুরু করে দিয়েছে। আমি তো প্রথমে বর্মশাইকে দেবো, তারপরে খাবো, সবসময় ভুল হয় না, এই জন্য বর্মশাইকে দিয়ে দিয়েছি। তারপর আমি নিয়ে নিলাম একটা পনির, একটা আলু নিয়ে গালে দিয়ে দিলাম। খুব একটা খারাপ হয়নি, মোটামুটি ভালোই হয়েছে। বরের হাতে জাদু আছে, যেভাবেই রান্না করুক ভালো হয়, তাই জন্যই হয়তো ভালো হয়েছে। ঝোল পনির হলেও মনে হয়নি এটা নিরামিষ বলে কিছু। খাওয়া দাওয়ার পরে দিয়েছিলাম একটা লম্বা ঘুম থেকে উঠে দেখতেই পাচ্ছ আমার চোখ মুখের অবস্থা ফোলা ঘুমন্ত এখনও মনে হচ্ছে ঘুমাই, কিন্তু উপায় নেই, বর্মশাই এক্ষুনি কাজে চলে যাবে, তাই প্রসাদগুলো তুলে বর্মশাইকে তো খাওয়াতে হবে। তাই হাত মুখ ধুয়ে চলেছিলাম প্রসাদ তুলতে। প্রসাদের মধ্যে ছিল অনেকগুলো পিঁপড়ে, একেবারে পিঁপড়ে ফুলগুলো বেছে নিচ্ছিলাম। আর এই সন্দেশটা কিন্তু দারুণ,
যখনই ওই দোকানটা আমরা সন্দেশ আনতে যাই ওই সন্দেশটা নিয়ে আসি। একবার ভালো লেগেছে, ওই বলে না যেটা ভালো লেগে যায় সেটাকে ছাড়া যায় না, সেরকমই। আর আমগুলোর গায়ে দেখো পিঁমড়ে লেগে আছে, মনে হচ্ছে আমটাও মিষ্টি হবে। আর হ্যাঁ, এখনো সেই হাফ আমটা রয়ে গেছে, প্রসাদের সাথে আমটাও খেয়ে নেবো। বর্মশাইতে চলে গেছেন, আমিও ফ্রেশ হয়ে চলে এসেছি রান্না করে। চুড়িটা পরার পরে আমার তো বেশ আলাদাই খুশি। আর এই যে সবুজ নাইটিটা হঠাৎ করেই পরেছে, আমি কিন্তু কোনো ম্যাচিং করে পরিনি। যাই হোক, এখানে বর্মশাই অনেকদিন ধরেই বলছিল সিমাই খাবে, আর বর্মশাই জানেন আমি বর্মশাইয়ের জন্য সিমাই করছি। যে দুধটা বেঁচেছিল আমি সেটা গরম করে রেখেছিলাম, ওর মধ্যে দিয়ে দেবো সিমাই। সিমাইটা কিন্তু লাল লাল করে ভেজে নিতে হবে, নাহলে কিন্তু জড়িয়ে যাবে, মার কাছ থেকে শেখা। দুধের মধ্যে দিয়েছিলাম চিনি, লবঙ্গ, দারচিনি, এলাচ, তেজপাতা সব কিছু দিয়ে ফুটিয়ে নিয়েছিলাম, ফুটিয়ে নামিয়ে রেখেছি। নামিয়ে রেখে বসিয়ে দিয়েছি কড়ার, এখানে বেলে নিয়েছি পরোটা। দুপুরে লুচি খেয়েছি আর 4-5টা রয়েছে, দুজনার তো হবে না, তাই ভাবলাম দুটো পরোটা করে নিই, তাহলে দুজনার রাতের খাবারটা ভালো জমে যাবে। তাই প্রথমে রুটির মতো বেলে নিয়ে সেঁকে নিয়েছি, সেঁকে নিয়ে একটু তেল দিয়ে এপিট ওপিট করে ভেজে নিয়েছি। সব কিছুই ইউটিউব দেখেই এখন শেখা হয়, আমি এমনিতেও পারি না, তবে মোটামুটি দেখে তো মনে হচ্ছে ভালো হবে, কি বলো? সিমাইটা দেখো কি সুন্দর ফুলেছে না? তো বর্মশাই এসে গেছে, বর্মশাইকে দেই, বর্মশাই খেয়ে বলবে কেমন হয়েছে। আমার জন্য সিমুই বানিয়েছে, আমি তো জানিই না। আর সিমুইটা আমার খুব দারুণ লাগে, এবার একটু খেয়ে দেখি কেমন। দারুণ হয়েছে। এসে যে এত সুন্দর একটা ডিশ খেতে পারবো সেটা আমি ভাবতেই পারিনি। যাক, বর্মশাই খুশি আর আমার সিমুই বানানো সার্থক হলো। তোমরা কিন্তু ভিডিওটা অবশ্যই করে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আজকের মতন টাটা।